2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করল আইসিসি। কপাল খুলেছে আফগানিস্তান, আয়ারল্যান্ডেরও। ফেডারেশনগুলোতে খবর সংগ্রহে যেন অযাচিত বাধার মুখে না পড়েন সাংবাদিকরা। দায়িত্ব নিয়েই পদক্ষেপ নেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। ফুটবলকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ ক্লাবগুলোর। আমিনুল ভাইয়ের মতো একজন দূরদৃষ্টি সম্পন্ন ক্রীড়া ব্যক্তিত্ব যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে এসছেন, তো আমরা একটা পজিটিভ ভূমিকা দেখতে পাবো। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন, এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। এবার বাংলাদেশে জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল তুরস্ক সরকারের আওতাধীন প্রোগ্রামে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কাল কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে করবেন ইফতার। টি-20 বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারত সাউথ আফ্রিকার। নামিবিয়ার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে সুপার 8-এ পাকিস্তান। সাহিবজাদা ফারহানের সেঞ্চুরি। এবং নারী এশিয়ান কাপ রাইজিং স্টার্সে টানা তৃতীয় জয় বাংলাদেশের। মালয়েশিয়াকে 90 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে লাল সবুজ। খেলা সময় শুরুতেই প্রধানমন্ত্রীর ভাষণের খবর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংযমের এই মাসে দ্রব্যমূল্য যাতে মানুষের নাগালের বাইরে চলে না যায় সেজন্য ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দক্ষ জনশক্তি তৈরিতেও বিএনপি সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কথায় যেই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে মূলত 3 থেকে 4টি বিষয় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এই সরকার এবং তারেক রহমানের এই ভাষণেও সেই ব্যাপারটি আসলে বেশ স্পষ্ট। সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে কথা বলেছেন। একই সঙ্গে যেহেতু রমজান মাস একেবারে দায়িত্ব নেওয়ার পরপরই একেবারেই দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে রমজান মাস পাচ্ছে এই সরকার, তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একটা বিষয় আছে, আবার আরও একটা বিষয় রয়েছে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, এইগুলো নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। এই বিষয়গুলো আসলে তার ভাষণে আমরা দেখেছি। আমরা সারাদিনই আসলে নতুন মন্ত্রিসভার প্রথম দিনের অফিস করার পর তারা কে কি বলেছেন কিংবা তাদের বিভিন্ন তথ্য আমরা দর্শকদের জানানোর চেষ্টা করছি। আমরা আবারও একটু যেতে চাই যেই হেভি ওয়েট যে মন্ত্রীরা রয়েছেন কিংবা যারা আলোচিত মন্ত্রীরা রয়েছেন তারা কোন কোন মন্ত্রণালয়ে আছেন এবং প্রথম দিন দাপ্তরিক কাজকর্ম সেরে তারা কি কথা বলেছেন সেগুলো একটু দেখতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব নিয়েছেন এবং তিনি ঠাকুরগাঁও 1 থেকে নির্বাচিত। 90-এর দশকের শুরুতে বিএনপিতে তিনি যোগ দেন। তার রাজনৈতিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য একটা ক্যারিয়ার রয়েছেন এবং যেটা বলছিলাম যে এই সরকারের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। 6বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, 3বার নির্বাচিত হয়েছেন। এছাড়া আমরা যেতে চাই আরও একজন মন্ত্রীর বিভিন্ন তথ্য দেখতে চাই। আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী। চট্টগ্রাম 11 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন, সাবেক বাণিজ্য মন্ত্রী এবং এবার অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ আরও একটি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি। এবং তিনি যেটি বলেছেন যে বিভিন্ন সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই রাষ্ট্রীয় যে দপ্তরগুলো রয়েছে সেইগুলোতে যে আরও নিয়ম শৃঙ্খলার মধ্যে তিনি নিয়ে আসতে চান সেই বিষয়টি অ্যাড্রেস করেছেন তিনি। আমরা দেখতে চাই অন্য আরেকজন মন্ত্রী আজ অফিস করার পর কোথায় কী বলেছেন বা তার রাজনৈতিক ক্যারিয়ারটা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি কক্সবাজার 1 থেকে নির্বাচিত হয়েছেন। 1991 সালে বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্বে ছিলেন এবং আমরা দেখেছি যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে কিন্তু তিনি বিএনপির একজন যেই সম্মুখ সারির যাদেরকে সবচেয়ে বেশি দেখা গেছে মুখপাত্র বলা যায় তাদের মধ্যে একজন ছিলেন কিন্তু সালাউদ্দিন আহমেদ। তার কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ে যোগ দিয়েই তিনি যেই বিষয়টি বলেছেন সেটা হচ্ছে মপতন্ত্র আর চলবে না, যেটি এই জুলাই অভ্যুত্থানের পরে অনেক বেশি আলোচিত একটি শব্দ ছিল, টার্ম ছিল যে মপতন্ত্র, সেটিকে তিনি কিন্তু বলেছেন এটি আর চলবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বেশ কঠোর অবস্থানে যাবেন বলেছেন। আমরা একটু দেখতে চাই পরে আর আছেন আরও একজন খুবই অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, হাফিজ উদ্দিন আহমেদ। তিনি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন, ভোলা 3 থেকে নির্বাচিত, সাবেক পানি সম্পদ মন্ত্রী এবং তিনিও কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। আমরা দেখতে চাই পরে আর কোনো মন্ত্রীর বিস্তারিত আছে কিনা। আমরা আব্দুল আউয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, তিনি ফেনী 3 থেকে নির্বাচিত হয়েছেন। তার কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং তিনিও বিএনপির একজন খুবই অভিজ্ঞ একজন নেতা এবং তার সরকারের যে মূল দায়িত্বের জায়গাগুলি আছে আজ দায়িত্ব নিয়ে তিনিও যেই আনঅফিসিয়ালি যে কথাগুলি বলেছেন সেগুলোর মধ্যেও কিন্তু সেগুলো স্পষ্ট ছিল যে বিএনপি মূলত 3-4টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে তাদের প্রথম দিনের মন্ত্রিসভার দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনের দাপ্তরিক কাজকর্ম শেষে তারা যে গণমাধ্যমে কথা বলেছেন কিংবা যারা অফিসিয়ালি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, সাংবাদিকদের সঙ্গে টুকটাক কথোপকথন হয়েছে, তারাও কিন্তু এই বিষয়গুলোকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তো আমরা মোটামুটি বিএনপির বেশ যারা মন্ত্রিসভায় গেছেন তাদের গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রীর বক্তব্য এবং রাজনৈতিক ক্যারিয়ারগুলো নিয়ে আলোচনা করছিলাম। পরবর্তীতে আরও অন্যান্য মন্ত্রীদের কথাগুলো আপনাদের জানিয়ে দেব। যাচ্ছি খেলার নিয়মিত খবরে। আসন্ন 2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। চলমান আসরের সুপার 8-এর দলগুলো এবং স্বাগতিক অস্ট্রেলিয়া সহ চূড়ান্ত হয়েছে 9 দল। 9 মার্চের আগে আর কোনো ম্যাচ না থাকায় র্যাঙ্কিং হিসেবে সরাসরি সুযোগ পাওয়া বাকি 3 দলের মধ্যে রয়েছে বাংলাদেশ। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।
চলছে টি-20 বিশ্বকাপ, তবে 22 গজের মঞ্চে লিটন দাসরা না থাকায় বাংলাদেশে বিশ্বকাপের কোনো উত্তাপ দেখা যায়নি। তবে বিশ্বকাপে না খেললেও বিসিবির বিশেষ পরিকল্পনায় মাঠে সময় কাটিয়েছেন টাইগার বাহিনী। নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এর লাইন আপ চূড়ান্ত করেছে পাকিস্তান ছাড়াও পরবর্তী রাউন্ডে আছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চলমান বিশ্বকাপ বয়কট করায় সবার মনে প্রথম প্রশ্ন জেগেছিল পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে কিনা বাংলাদেশ। এই বিশ্বকাপে অংশ না নিলেও আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত 2028 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, এমন এক বিবৃতি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী চলমান বিশ্বকাপে সুপার 8-এ থাকা দলগুলোর সঙ্গে সুযোগ পাবে স্বাগতিক 2 দল। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরও স্বাগতিক দল হিসেবে খেলবে অস্ট্রেলিয়া, আর স্বাগতিক নিউজিল্যান্ড সুপার 8 নিশ্চিত করায় র্যাঙ্কিং থেকে সুযোগ পাবেন আরও 3 দল। এতে টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পাবে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আইসিসির বিবৃতি অনুযায়ী 9 মার্চ পর্যন্ত দলগুলোর র্যাঙ্কিং হিসাব করা হবে। তাই যেহেতু এ সময়কালে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো ম্যাচ নেই, তাই র্যাঙ্কিং কমার কোনো সুযোগ থাকছে না। শেষ 3 দল হিসেবে খেলবে 20 দলের টি-20 বিশ্বকাপে বাছাই পর্বের মাধ্যমে আসরে 8 দল, বাকি 12 দলের মধ্যে স্বাগতিক 8 দল চূড়ান্ত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার আগে সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বর্তমান সরকার এই বিষয়ে কোনো ছাড় দেবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা অন্য যে কোনো ফেডারেশনে সাংবাদিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন, সেই বিষয়ে প্রথম দিন থেকেই পদক্ষেপ নিচ্ছে সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব মন্তব্য করেছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবাই মিলে যাতে আমাদের এই দেশটিকে নতুনভাবে গড়ে তুলতে পারি, একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি। আমাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। ক্রীড়াঙ্গনের মানুষ হওয়ায় উন্নয়নের পথে প্রধান অন্তরায়গুলো জানা রয়েছে আমিনুল হকের। নতুন ক্রীড়ামন্ত্রী সেই জায়গায় যথাযথ পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানের। মাঠের অভাবে প্রায় সময়ই বন্ধ হয়ে যায় লিগ। ফুটবলকে এগিয়ে নিতে এই জায়গায় তিনি অগ্রাধিকার দেবেন বলেও আশা প্রকাশ করেন ইমরুল হাসান। আমিনুল হক জাতীয় দলের অধিনায়ক থেকে দেশীয় ক্রীড়ার নীতি নির্ধারণী পর্যায়ে আমিনুল হক। এই অঙ্গনের মানুষ, তাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে প্রত্যাশাও বেশি। দায়িত্ব নতুন হলেও ক্রীড়াঙ্গন নিজের হাতের তালুর মতোই পরিচিত আমিনুল হকের। সাফজয়ী গোলরক্ষকের বেশ ভালো করেই জানা উন্নয়নের পথে প্রধান অন্তরায়গুলো। তাই ক্রীড়া সংশ্লিষ্টদের বিশ্বাস দ্রুতই যথাযথ পদক্ষেপ নেবেন ক্রীড়া অভিভাবক। আমি আশা করছি যে উনি হয়তো ফুটবল বা শুধু ফুটবল নয়, অন্যান্য খেলার সমস্যাটি খুব দ্রুতই ধরতে পারবেন এবং আমি মনে করি যে ওনার এটা হয়তো উনি এর মধ্যে এগুলো নিয়ে স্টাডি করেছেন। তো যে জায়গাগুলোতে ফুটবল নিয়ে বা ক্রিকেট নিয়ে বা অন্যান্য খেলাগুলোতে সমস্যা আছে, তো আমি মনে করছি আমিনুল ভাইয়ের মতো একজন দূরদৃষ্টি সম্পন্ন ক্রীড়া ব্যক্তিত্ব যেহেতু এই মন্ত্রণের দায়িত্বে এসছেন, তো আমরা একটা পজিটিভ ভূমিকা দেখতে পাবো ওনার কাছ থেকে। ক্রীড়াঙ্গনে উন্নয়নের পথে অন্যতম প্রধান সংকট মাঠ। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও এই সংকটে ভুগছে ফুটবল। এজন্য প্রায়ই বাধাগ্রস্ত হচ্ছে লিগ। আমিনুল হকের কাছে বাফুফের চাওয়া এই জায়গায় যেন দেয়া হয় সর্বোচ্চ গুরুত্ব। মাঠের অভাবে কিন্তু আমরা নিয়মিত লিগগুলো করতে পারি না কিংবা ঢাকার বাইরের খেলাগুলোকে স্থানান্তর করতে পারছি না। তো আমি নতুন মন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে বেশ কয়েকটি মাঠ যদি শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ করে দেওয়া যেতে পারে, তাহলে ফুটবল নিঃসন্দেহে তার গতিটা কিছুটা বাড়াতে পারবে। দেশের ফুটবল শুধুমাত্র জাতীয় স্টেডিয়াম কেন্দ্রিক। অন্তর্বর্তী সরকার এই সমস্যা সমাধানে বাফুফেকে বরাদ্দ দেয় চট্টগ্রাম ও সিলেট জেলা স্টেডিয়াম, কিন্তু সেখানেও তৈরি হয়েছে জটিলতা। ফুটবল ফেডারেশনের প্রত্যাশা
সংকট সমাধানে পদক্ষেপ নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সঙ্গে ব্যবস্থা নেবেন শুধুমাত্র ফুটবলের জন্য একটি কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরি করার। চিটাগাংয়ের মাঠ নিয়ে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তো আশা করছি যে যেহেতু উনি ক্রীড়া বান্ধব একজন মন্ত্রী, তো আশা করছি যে সমস্যাটা হয়তো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে যে পদক্ষেপগুলো নিতে চলেছেন আমিনুল হক তা বাস্তবায়ন করা সম্ভব হলে ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন বাফুফের এই বড় কর্তা। ক্রীড়া সংশ্লিষ্ট একজনকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। নিয়ম রক্ষার ম্যাচে নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে 17 রানে। আহমেদাবাদে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে শুভ সূচনা এনে দিতে পারেননি ওপেনাররা। টানা তৃতীয় ম্যাচে 0 রানে আউট হন অভিষেক শর্মা। পাকিস্তান বধের নায়ক ঈশান কিষানও বেশি দূর এগোতে পারেননি। ধীর স্থিরভাবে খেলে চাপ সামাল দেন তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব। আর শেষ দিকে শিভাম দুবের 31 বলে 66 রানের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় ভারত। হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং এর মারকুটে ব্যাটিংয়ে স্কোরবোর্ডে 6 উইকেটে 193 রান যোগ করে ইন্ডিয়া। জবাবে দারুণ লড়াই চালায় নেদারল্যান্ডস। ভারতের অধিকাংশ বোলার খরুচে হলেও বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরার নিয়ন্ত্রিত বোলিংয়ে বৃথা যায় তাদের সব চেষ্টা। বরুণের শিকার 3 উইকেট। 50-র পাশাপাশি 2টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন দুবে। 4 ম্যাচের 4টিতেই জিতে এ গ্রুপের শীর্ষস্থানেই থাকলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিকে টি-20 বিশ্বকাপে বাঁচা মরার ম্যাচে নামিবিয়াকে 102 রানে উড়িয়ে দিয়ে সুপার 8-এ পাকিস্তান। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে রানের হিসেবে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় মেন ইন গ্রিনের। টস জিতে আগে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে 3 উইকেট হারিয়ে 199 রান করে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে উসমান তারিক ও শাদাব খানের স্পিন বিষে মাত্র 97 রানে অল আউট হয় নামিবিয়া। সুপার 8-এ আগামী 21 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ভারতের কাছে সুপার ক্লাসিকোতে বিধ্বস্ত হয়ে কোণঠাসা ছিল পাকিস্তান। নামিবিয়ার বিপক্ষে ম্যাচটা তাই হয়ে দাঁড়ায় বাঁচা মরার। জিতলে সুপার 8, হারলে বিদায়। এমন কঠিন সমীকরণে নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে মেন ইন গ্রিন। শুরুটা ভালোই করেছিলেন সাইম আয়ুব, তবে পাওয়ার প্লের শেষ ওভারে 14 রান করে আউট হয়ে যান তিনি। শুরুতে উইকেট হারালেও তার আঁচ টের পেতে দেননি আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে দেখে শুনে খেলতে থাকেন তিনি। 37 বলে 50 তুলে নেন ফারহান। অধিনায়ককে নিয়ে পাকিস্তানের রান 100 পার করেন তিনি। 38 রান করে অধিনায়ক সালমান আলী আঘা আউট হলে ভাঙে দুজনের 67 রানের জুটি। খাজা নাফি এসেও ক্রিজে থিতু হতে পারেননি। তাকে মাত্র 5 রানে বিদায় করেন ইরাসমাস। খাজা নাফি আউট হলে সাহিবজাদা জুটি গড়েন শাদাব খানকে নিয়ে। 37 বলে 50 করার পর 57 বলে দেশের হয়ে টি-20তে প্রথম সেঞ্চুরি তুলে নেন সাহিবজাদা ফারহান। এর আগে 2014 সালে পাকিস্তানের হয়ে টি-20 বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছিলেন আহমেদ শেহজাদ। বাংলাদেশের বিপক্ষে শেহজাদের সেঞ্চুরি এসেছিল 58 বলে। 1 বল কম খেলে রেকর্ড গড়েন সাহিবজাদা। শাদাবের সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিতে আসে 81 রান। পাকিস্তান পায় 3 উইকেট হারিয়ে 199 রানের চ্যালেঞ্জিং স্কোর। 58 বলে 100 রান করে অপরাজিত থাকেন ফারহান। শাদাব করেন অপরাজিত 22 রান। ব্যাট হাতে সাহিবজাদার সেঞ্চুরির পর বল হাতে রীতিমতো ঝড় তোলেন উসমান তারিক ও শাদাব খান। তাদের স্পিন বিষে কাবু নামিবিয়া। দলের হয়ে সর্বোচ্চ 23 রান আসে স্টিন ক্যাম্পের ব্যাটে। এছাড়া 20 রান করেন আলেকজান্ডার। বাকিরা রহস্যময় বোলার তারিকের রহস্য ভেদ করতে পারেননি। 2 স্পিনারের কল্যাণে 97 রানে অল আউট হয়ে যায় নামিবিয়া। বিশ্বকাপে রানের হিসেবে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে সুপার 8-এ পা রাখে পাকিস্তান। 16 রানে 4 উইকেট নেন তারিক। শাদাব খান নেন 3 উইকেট। পারভিন আক্তার, সময় সংবাদ। দুই প্রতিবেশী পাকিস্তান বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্কের চড়া মূল্য দেওয়ার শঙ্কার সামনে ভারত ক্রিকেট বোর্ড। 2029 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 বিশ্বকাপের আয়োজক সত্ত্ব হারাতে পারে বিসিসিআই, এমন খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এশিয়ান দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নতি না হলে বৈশ্বিক ইভেন্টের জন্য আইসিসি ব্যাকআপ পরিকল্পনা প্রস্তুত করছে বলেও জানা গেছে। সেক্ষেত্রে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রথম পছন্দ হবে অস্ট্রেলিয়া। ভারত পাকিস্তান দুই বৈরী প্রতিবেশীর ম্যাচ আইসিসির রাজস্বের বড় উৎস, কিন্তু বৈশ্বিক ইভেন্টে এই দুই দলের ম্যাচ এখন বড় মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার।
রাজনৈতিক অস্থিরতার জন্য ভারত 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ভারত পাকিস্তান 2027 পর্যন্ত আইসিসি ইভেন্ট একে অন্যের দেশে না খেলতে আইসিসির সঙ্গে চুক্তি করে। পরিস্থিতি আরও জটিল হয় চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের দাবি জানালে। বাংলাদেশ দল ভারত ভ্রমণে অস্বীকৃতি জানানোর পর শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য হয়। বর্তমানে যে পরিস্থিতি তাতে ভারত গিয়ে খেলতে রাজি না বাংলাদেশ ও পাকিস্তান। একইভাবে বিসিসিআইও এই দুই দেশে দল পাঠাবে না। তাই অনেকটা বাধ্য হয়ে আইসিসি এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ভারত পাকিস্তানের আইসিসি ইভেন্ট সংক্রান্ত চুক্তি যদি 2027 সালের পরও বাড়ানো হয়, তবে 2029 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 ওয়ানডে বিশ্বকাপ ভারতের বাইরে স্থানান্তরিত হতে পারে। কারণ ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা এখন বিশ্বব্যাপী ক্রিকেট ক্যালেন্ডারে প্রভাব ফেলছে। আইসিসির জন্য এই পারস্পরিক অস্বীকৃতি সময়সূচি নিরাপত্তা প্রোটোকল এবং আর্থিক সরবরাহের ক্ষেত্রে প্রচণ্ড চাপ তৈরি করে। প্রায়শই হাইব্রিড মডেল তৈরি করে যা টুর্নামেন্টের প্রভাবকে দুর্বল করে দেয়। আইসিসি যদি এই ইভেন্টগুলোকে একটি নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়, তবে অস্ট্রেলিয়া আয়োজকের দায়িত্ব গ্রহণ করতে এগিয়ে আসবে। অস্ট্রেলিয়া 2015 সালের ওয়ানডে বিশ্বকাপ এবং 2022 সালের টি-20 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে। বিশ্বমানের অবকাঠামো এবং দক্ষিণ এশিয়ার প্রবাসীদের কারণে ভারত ও পাকিস্তান দুই দলের জন্যই অস্ট্রেলিয়া হবে আদর্শ ভেন্যু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইমরান খান পাকিস্তানকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়েছেন, সেটা বিশ্বকাপ জয় করে এবং প্রধানমন্ত্রী হয়ে। তার সঠিক চিকিৎসা পাওয়া উচিত, এমনটা মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সাবেক অধিনায়করা যে চিঠি দিয়েছেন তাতে সমর্থন জানিয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা। ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করেন সৌরভ। পাকিস্তান ক্রিকেটে ইমরান খান এক অবিচ্ছেদ্য নাম, যার হাত ধরে দেশটি প্রথমবার স্বাদ পেয়েছে বিশ্বকাপ জয়ের। অক্সফোর্ড গ্র্যাজুয়েট ইমরান খান তখন ছিলেন ক্রিকেট বিশ্বের আইকন, যার স্টাইল অনুকরণ করতেন তরুণরা। সময়ের পরিক্রমায় যোগ দিয়েছেন রাজনীতিতে, হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও, যে কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে। দীর্ঘ সময় ধরে আছেন কারাগারে। কদিন আগে খবর চাওয়া হয়েছিল মারা গেছেন ইমরান খান, তবে মারা না গেলেও কঠিন শারীরিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায় এক চোখের আলো হারিয়ে ফেলছেন ইমরান খান। যে খবর শুনে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক 14 অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছেন তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে। অধিনায়কের এমন অবস্থায় চরম শত্রু মুখ বন্ধ করে রাখেনি। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও একই দাবিতে এগিয়ে এসেছেন, পাকিস্তানকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে যার এত অবদান, তার কেন এমন দশা হবে। অধিনায়করা যা করে আসছেন তা ঠিক করেছেন। ইমরান খান পাকিস্তানকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়েছেন বিশ্বকাপ জয়ের মাধ্যমে এবং প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে। তিনি কিংবদন্তি। অবশ্যই তার সুচিকিৎসা পাওয়া উচিত। রাজনীতি ভিন্ন বিষয়, কিন্তু সুচিকিৎসা তো পাওয়া উচিতই। আমি আশা করব পাকিস্তান সরকার তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করবেন। পাকিস্তানের বর্তমান ক্রিকেট নিয়েও কথা বলেন সৌরভ গাঙ্গুলি। প্রথম ম্যাচে ভারতের কাছে ধরাশয়ী হয়েছে পাকিস্তান। এই বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের আর দেখা হবে কিনা সে বিষয়েও মত দেন গাঙ্গুলি। পাকিস্তান ক্রিকেটের গৌরবময় অতীত আছে, যেখানে জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইনজামামরা খেলতো। সাময়িক খারাপ সময় যাচ্ছে, তবে তারা ঘুরে দাঁড়াবে। এই বিশ্বকাপে আবার দেখা হতে হলে আগে পাকিস্তানকে ভালো খেলতে হবে। পরবর্তী ম্যাচগুলোতে পাকিস্তানকে চাপ না নিয়ে নির্ভরভাবে খেলার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক অধিনায়ক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বাংলাদেশে এসেছেন জার্মানি দলের সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ানের সঙ্গে টিকা প্রজেক্টের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুর্কি বংশোদ্ভূত এই ফুটবলার। কাছ থেকে তার দেখা পেয়েছেন উচ্ছ্বসিত ভক্তরা। বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করে দেশ ছাড়বেন ওজিল।
অনেকটা নীরবে নিবৃতে বাংলাদেশ সফরে জার্মান তারকা ফুটবলার মেসুত ওজিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কার্যক্রম উদ্বোধনে বাংলাদেশে এসেছেন জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। তুর্কি সরকারের আওতাধীন টিকা প্রজেক্টের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নির্মাণ করে দিচ্ছে তুরস্ক। সেই প্রকল্পের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এদোয়াদের সঙ্গে ঢাকায় আসেন জার্মান দলের তুর্কি বংশোদ্ভূত এই ফুটবলার। উদ্বোধন অনুষ্ঠান শেষে তুরস্ক প্রেসিডেন্টের ছেলে এবং ওজিলকে সম্মাননা পুরস্কার তুলে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। নিজ ক্যাম্পাসে ওজিলের মতো তারকার সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। তো বাংলাদেশে ওজিল আসছে, এটা মনে হয় ফার্স্ট টাইম ওজিলের জন্য। তো বাংলাদেশের বিশেষ করে যারা ফুটবল প্রেমী এদের জন্য বিষয়টা অনেক আনন্দদায়ক। নর্মালি টিভিতে দেখি, স্পোর্টস ছাড়া হয়ে নাই দেখার। মাদ্রিদে আগে যখন খেলতো তখন দেখতাম, আর্সেনালে যখন খেলতো, আর্সেনাল টাইম থেকেই ফ্যান ওনার আমরা। ওদের কারণে আমরা 3টা করতে পারি না, এরপর 22 সালে তো আমরা পারলাম ওটা। তাই এখন আফসোস হয়েছে দেখা হয় না সরাসরি, তো দূর থেকে দেখলাম, ভালোই লাগলো। জার্মানির এই তারকা ফুটবলার খোঁজ নিয়েছেন বাংলাদেশ নিয়ে। নিরাপত্তার কথা চিন্তা করেই বড় পরিসরে আয়োজন করা হয়নি বলে জানান ডাকসুর বিপি। দেশের ফুটবল সহ অন্যান্য বিষয়গুলোতে সহযোগিতা নিয়ে হয়েছে আলোচনাও। বিলাল এরদোয়ান এসেছে, তো মূলত বেলাল এরদোয়ানের সাথেই ওজিল এসেছে। তো সকালে আমাদের সাথে একটা মিটিং ছিল ডাকসুর যারা রিপ্রেজেন্টেটিভ আছে, হল সংসদে যারা আছে তাদের সাথে। ওইখানে আমরা আমাদের ভাবনা, যোদ্ধের ভাবনাগুলো আমরা শেয়ার করেছি। আমাদের জুলাই বিপ্লব পরবর্তী নতুন যে অবারিত সম্ভাবনা এবং স্পোর্টস নিয়ে আমাদের ভাবনা, কালচার নিয়ে আমাদের ভাবনা, এবং সব মিলে একসাথে কীভাবে তার্কি এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপটা কীভাবে আরও শক্তিশালী করা যায় সেটা নিয়ে আমরা আলাপ করেছি। 2023 সালে তুর্কি ক্লাব ইতামুল বাসাকশেহরির হয়ে খেলার সময় ফুটবল থেকে অবসর নেন ওজিল। 2025 সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড মেম্বার হিসেবে রাজনীতি শুরু করেন এই তুর্কি বংশোদ্ভূত ফুটবলার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। এবারে চ্যাম্পিয়ন্স লিগের খবর। রাউন্ড অফ 16-এ জায়গা নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামছে গতবারের রানার্স আপ ইন্টার মিলান। নকআউটের প্লে অফের প্রথম লেগে বোডো গ্লিমটের মুখোমুখি হবে নেরাজুরিরা। একই রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ ক্লাব ব্রুগা। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের প্লে অফ ভাগ্য নির্ধারণী লড়াই। শেষ 16 টিকিট নিশ্চিত করতে এবার মাঠে নামছে গেলবারের রানার্স আপ ইন্টার মিলান। প্লে অফের প্রথম লেগে ইন্টার মিলানের প্রতিপক্ষ বোডো গ্লিমট। ম্যাচে অভিজ্ঞতার পাল্লা ভারী ইন্টারের দিকেই। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 6 জয়। সবশেষ ম্যাচে ইউভেন্টাসকে 3-2 গোলে হারিয়েছে ইন্টার। চলতি বছরে 5 অ্যাওয়ে ম্যাচের সবকটিতেই জয় পাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে তারা। আক্রমণ ভাগও আছে দুর্দান্ত ফর্মে। তবে ছোট দল হলেও বড় চমক দেখাতে জানে বোডো গ্লিম। এ মাঠেই সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়েছিল তারা। তাই নরওয়েজিয়ান ক্লাবটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই নেরাজজুরিদের। যদিও এখন পর্যন্ত দুবারের মুখোমুখি দেখায় 2 ম্যাচই বড় জয় পেয়েছে ইন্টার। এবার চ্যাম্পিয়ন্স লিগ মঞ্চে প্রথম মুখোমুখি হবে দুদল। একই রাতে রাউন্ড অফ 16-এ জায়গা করতে প্লে অফের প্রথম লেগে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদও। খেলবে ক্লাব বুর্গের বিপক্ষে। সরাসরি শেষ 16-তে জায়গা করতে না পারলেও ঘরের মাঠে ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী বেলজিয়াম ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 19তম স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে তারা। এছাড়া সব মিলিয়ে শেষ 5 ম্যাচে 4 জয় পেয়েছে ব্রুগ। দলে আক্রমণ কিংবা ডিফেন্স লাইনের ফুটবলাররাও আছেন দারুণ ছন্দে। অন্যদিকে বেশ চাপই আছে অ্যাটলেটিকো। লা লিগায় সবশেষ ম্যাচে বায়াকনের কাছে 3-2 ব্যবধানে হারে শিরোপার রেস থেকে অনেকটা পিছিয়ে যায় তারা। যদিও এর আগের ম্যাচই কোপা দেল রেতে বার্সেলোনাকে উড়িয়ে দেয় দিয়াগো সিমোনের দল। সেই অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লাগাতে চাইবে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে দারুণ একটা দল। আক্রমণে দ্রুতগতির খেলোয়াড় আছে। আর চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ সবসময় কঠিন হয়। এটাও আমাদের জন্য বেশ কঠিন পরীক্ষা। তবে আমরা চেষ্টা করব শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে এবং কাঙ্ক্ষিত ফলাফল নিয়েই বাড়ি ফিরতে। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এখন পর্যন্ত মোট 4 বার মুখোমুখি হয় ক্লাব বুর্গ ও অ্যাটলেটিকো মাদ্রিদ, যেখানে দুদলই পেয়েছে 1টি করে জয় ও 2টি হয়েছে ড্র। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় বেলজিয়ামের ব্রেইডেল স্টেডিয়াম। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়।
রমজানে মুসলিম ফুটবলারদের জন্য সুখবর। বিশেষ উদ্যোগ নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। রোজা ভাঙার সুযোগ করে দিতে খেলার মাঝে ইফতারের জন্য থাকবে সংক্ষিপ্ত বিরতি। তবে কোনোভাবেই সেটাকে দলীয় পানিপানের বিরতি বা কৌশলগত টাইম আউট হিসেবে ব্যবহার করা যাবে না। ক্লাবের অধিনায়ক ও কর্মকর্তারা মিলে সিদ্ধান্ত নেবেন বিরতির সময় কতক্ষণ হবে। আবারও ইংল্যান্ডের ফুটবলে এই নিয়ম চালু হওয়ায় খুশি ফুটবলাররাও। 19 ফেব্রুয়ারি থেকে শুরু সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে থাকেন মুসলিম ধর্মের অনুসারীরা। সিয়াম সাধনার মাসের জন্য বিশ্বজুড়ে চলছে প্রস্তুতি। রমজান মাসে যথারীতি থেমে থাকবে না ক্রীড়াঙ্গনও। মাঠের খেলায় ব্যস্ত থাকলেও মুসলিম ক্রীড়াবিদরা রমজান মাসে রোজা রাখায় কোনো ছাড় দেন না। রমজানেও চালু থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগের খেলাগুলো। একজন মুসলিম ফুটবলার দলের প্রতি নিবেদনের পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতিও আনুগত্য প্রকাশ করে থাকেন। তাই রমজানে তারা যেন সারাদিন রোজা রেখে মাঠে নামার পর তা ভাঙার সুযোগ পান, সেজন্য বিশেষ ব্যবস্থা করা হয় ইংল্যান্ডে। 2021 সালে প্রথম চালু হয় রমজান মাসে পানি পানের এই বিরতি। সে বছর এপ্রিলে ক্রিস্টাল প্যালেস ও লেস্টার সিটির মধ্যকার ম্যাচ চলাকালীন ইফতারের সময় পানি পানের ব্যবস্থা করা হয়েছিল ওয়েসলি ফোফানা ও প্যালেসের সেই কুয়েতের জন্য। অন্যান্য দেশের ফুটবল লিগের তুলনায় এই ক্ষেত্রে বেশ এগিয়ে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন FA। বরাবরের মতো এবারও ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগে ইফতারের সময় থাকছে পানি পানের বিশেষ বিরতি। ম্যাচের আগে অধিনায়ক ও কর্মকর্তারা আলোচনার মাধ্যমে ঠিক করবেন বিরতির সময়। এই বিরতিকে কৌশলগত টাইম আউট বা পানি পানের বিরতি হিসেবে ব্যবহার করা যাবে না। যুক্তরাজ্যে এবছর রমজান মাসে সূর্যাস্তের সময় শনি ও রোববারের বিকেল 4টা থেকে 5:30টার মধ্যে যে ম্যাচগুলো হবে সেখানেই সাধারণত এই বিরতি রাখা হবে। এছাড়া ইংলিশ ফুটবল লিগেও সন্ধ্যা বা ইফতারের সময় যদি কোনো ম্যাচ থাকে সেখানে মুসলিম ফুটবলারদের জন্য ইফতারের সময় পানি পানের সময় দেয়া হবে। তবে খেলার মাঝ পথে নয়, গোলকিক, ফ্রি কিক বা থ্রো ইনের সময় দেয়া হবে ইফতারের এই সংক্ষিপ্ত বিরতি। এবছর রমজান মাসে মুসলিম ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ সালাহ, সালিবা, আমাদ দিয়ালো, রায়ান আইত নুরিরা। এমন ভাবনা বিশ্বের অন্যান্য দেশের ফুটবলেও অনন্য নজির হয়ে থাকবে বলে মনে করেন তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও দেশের খেলাধুলা প্রসঙ্গ। ঝিনাইদহে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কল্যাণে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ। শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই খেলার আয়োজন করে জেলা প্রশাসন। ফুটবল ম্যাচ ঘিরে দুপুর থেকে জেলার 6টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা স্টেডিয়ামে যেতে শুরু করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল 4টায় শুরু হয় ম্যাচ। খেলায় ঝিনাইদহ সদর, শৈলকুপা ও মহেশপুর উপজেলা একাদশের বিপক্ষে মুখোমুখি হয় কালীগঞ্জ, কোটচাঁদপুর, হরিণাকুণ্ড উপজেলা একাদশ। 90 মিনিটের খেলার শুরু থেকেই চলে আক্রমণ পাল্টা আক্রমণ। শত শত দর্শক উপভোগ করেন এই প্রতিযোগিতামূলক ম্যাচে 3-2 গোলে জয় পায় কালীগঞ্জ, কোটচাঁদপুর, হরিণাকুণ্ড একাদশ। খেলা শেষে দুই দলের মাঝেই পুরস্কার তুলে দেন অতিথিরা। এই ম্যাচের টিকিটের মাধ্যমে পাওয়া অর্থ ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন তহবিলে হস্তান্তর করা হয়। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবার।